গোলাম আজমকে পরাজিত করেই বাংলাদেশের জন্ম হয়েছে এবং একটা গণহত্যাকারী দলের সহযোগী হিসেবে এখনো ক্ষমা চায় নাই। অস্বীকার করব না যে এনসিপি নানান আলোচনা সমালোচনার মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আছে। আসলে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল। আমার মনে হয় না যে ওনাদের এনসিপিকে ওনারা শত্রু মনে করে। আওয়ামী লীগ কোনো একক কোনো রাজনৈতিক দলের জন্য হুমকি না, আওয়ামী লীগ পুরো জাতির জন্য হুমকি। এখন আপনি যদি বলেন যে এটা নাটক করে হয়েছে তো এটা তো এতদিন হচ্ছিল না। নির্বাচন করার জন্য যে ধরনের যোগ্যতা দরকার আমার কাছে মনে হয় না আমি এখনো সেটা পুরোপুরি অর্জন করেছি। কেন মানুষ আমাকে ভোট দিবে এটা তো আসলে মানুষকে বোঝাতে হবে যে বাংলাদেশে মানুষ নারীকে আসলে মানুষই মনে করে না। এখন আমি নিজে গালিগালাজ শুনি যে কেন আমার কমেন্ট বক্স ওপেন না। ওয়ার্ল্ড ওয়াইড একটা গড়পড়তা কথা যে পলিটিশিয়ান হতে হলে খুব ভালো অভিনয় জানতে হয়। এই 9 মাসে মনে হয় প্রথম আমি এরকম প্রশ্নের সম্মুখীন। আমার আসলে মানে কর্মজীবনের শুরু থেকেই মানে কখনো আমি যে মিডিয়া জগতে ইনভলভ হব এরকম কোনো প্ল্যান কখনো ছিল না। আমি নিউজ পড়াতে আসি ডাক্তার হওয়ার পরে, মানে আমার ইন্টার্নশিপের পরে। এটা একদম প্ল্যান ছাড়া হয়েছে, কিন্তু আমি কোনো একটা ইচ্ছা হয়তো মনের ভিতর কোনো কালে ছিল। সো ওটা যখন আমি সুযোগ পেলাম এবং আমি দেখলাম যে আমি পারছি কাজটা করতে, পরবর্তীতে আমি ডাক্তারির পাশাপাশি নিউজ পড়াটা চালিয়ে গেছি প্রায় দীর্ঘ 1 যুগের মতো। কিন্তু মডেলিং বা অভিনয় তো খুবই অল্প করা হয়েছে। এটা আসলে ওই নিউজ পড়া থেকেই কিন্তু দেখা গেছে যে ডিরেক্টররা স্ক্রিনে দেখে কাস্ট করেছে। আমার মনে হয় এখন অনেক নিউজ প্রেজেন্টারই মডেলিং করে এবং বিভিন্ন অভিনয়ের সাথে যুক্ত বা বিভিন্ন কন্টেন্টের সাথে যুক্ত, কারণ এখন অনেক ধরনের কাজই আসলে হয়। সো আলাদা করে অভিনয়টাকে আমি কখনোই বা মডেলিংটাকে কখনো পেশা হিসেবে, যদিও প্রফেশনালি মডেলিং করেছে, কিন্তু কখনো পেশা হিসেবে চিন্তা করি নাই। জুলাইয়ের পরে মানে খুব ডিপলি আমি ইনভলভ হয়ে গেছি এবং আমার কাছে মনে হয়েছে যে মানে কেন না আমি অ্যাটলিস্ট কিছু যদি করতে পারি যাতে এই জুলাইয়ের যে বীভৎস, মানে একটা মানুষ ক্ষমতায় থাকার জন্য নিজের দেশের মানুষকে, শুধু মানুষ তো না, মানে একদম শিশু থেকে শুরু করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে মেরে ফেলছে শুধু ক্ষমতায় থাকার জন্য। মানে কতটা ভঙ্গুর আমাদের এই রাষ্ট্র কাঠামো বা এই ক্ষমতার এই পুরো ব্যাপারটা, যে নিজের দেশের মানুষকে মারতে হচ্ছে। তো এগুলো আসলে আপনি টিভিতে দেখেন, সিনেমায় দেখেন বা গল্প শুনেন অন্য দেশেরটা, এটা একটা জিনিস, কিন্তু নিজের চোখে এটা এক্সপিরিয়েন্স করার পর আমার কাছে মনে হয় যে আমার ভিতরে খুব বড় ধরনের একটা চেঞ্জ আমার নিজের অজান্তেই চলে আসছে এবং সেটাকে আমি মানে আসলে যেতে দেই নাই, মানে আই ডিডন্ট লেট ইট গো। আমি আমার পরে মনে হয়েছে যে আমি এটাতে ইনভলভ হই। সেটা যে আসলে সরাসরি রাজনীতিতে ইনভলভ হব সেটাও আবার কিন্তু ছিল না। প্রথমত জাতীয় নাগরিক কমিটির একটা প্ল্যাটফর্মে যুক্ত হই, কিন্তু ওখানে কাজ করতে করতেই পরবর্তীতে আমি আস্তে আস্তে এখানে চলে আসা এবং এটাও এই রাজনীতিতে যুক্ত হওয়া বা এই সিস্টেমে কে চেঞ্জ করার একটা তীব্র আকাঙ্ক্ষা থেকেই আপনি বলতে পারেন যে আমার এখানে যুক্ত হওয়া। আমার যুক্ত হওয়াতে হয়তো খুব আহামরি কোনো কিছুই চেঞ্জ হবে না, কিন্তু তারপরেও নিজের যে একটা ইচ্ছা যে আমি অ্যাটলিস্ট কিছু অন্তত যদি কন্ট্রিবিউট করতে পারি এটার মাধ্যমে, সো সেটাকে বাস্তবায়ন করার জন্যই চলে আসা। জন্ম চট্টগ্রামে, আমি একদম পুরোদমে চট্টগ্রামের মেয়ে। আমার স্কুল ছিল ক্যান পাবলিক, আর চিটং কলেজে পড়েছি পরবর্তীতে, আর এরপর মেডিকেলে চান্স পেয়েছিলাম কুমিল্লা মেডিকেল কলেজে, আর এরপরে আবার মাইগ্রেট করে চিটং মেডিকেলে ইন্টার্নশিপ শেষ করে এরপর ঢাকায় বাকি কর্মজীবন আমার ঢাকাতে। পরিবার হচ্ছে আমার বাবা ছিলেন একজন চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ। চট্টগ্রাম মেডিকেল কলেজে থেকে উনি পড়ালেখা করেছেন। আমার মা আমাদের ঘর সামলানো, মানে বলতে পারেন যে আই এম মেড অফ মাই মাদার। আমার মায়ের হাতেই আমার পুরো সব কিছু। আর আমার একটা ছোট বোন আছে, ছোট এই। আর আমার হাজব্যান্ড হচ্ছে, সেও একজন চিকিৎসক। সে একজন বেসরকারি হাসপাতালে আইসিইউ এবং মেডিসিনের বিশেষজ্ঞ।
আচ্ছা, আমি যেহেতু রাজনীতিতে একেবারেই নতুন, সো রাজনীতিবিদ হিসেবে অভিনয় করতে গেলে আমাকে মানে এটার কোন কোন ক্ষেত্রে অভিনয় করতে হয়, কেন অভিনয় করতে হয়, এটার অনেক কিছু জানতে হবে। সো আমাকে আমার মনে হয় যে একটা পথ পাড়ি দিতে হবে তারপর রাজনীতিতে অভিনয় করার জন্য, যেটা আমি কখনোই করতে চাই না। এবং আমার যে স্বভাব বা আমার আশেপাশের মানুষজন আমাকে যেভাবে বলে, যেভাবে ডিসক্রাইব করে, আমার পক্ষে আসলে প্রিটেন্ড করা বা এই অভিনয় করাটা কষ্টই হবে। পলিটিশিয়ানরা আসলে এটা তো মানে শুধু বাংলাদেশের প্রেক্ষিতে না, মানে এটা একটা কমন পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা গড়পড়তা কথা যে পলিটিশিয়ান হতে হলে খুব ভালো অভিনয় জানতে হয়। কিন্তু আমি জানি না আমার ক্ষেত্রে এটা কতটা আমি পারবো, এবং এটার জন্য আমাকে মনে হয় পেনাল্টিও খেতে হবে। খুব বেশি এটাতে অস্বীকার করব না যে এনসিপি নানান আলোচনা সমালোচনার মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আছে, এবং অনেকের কাছে হয়তো মনে হচ্ছে যে এনসিপি যে আশা নিয়ে যে প্রতিজ্ঞা নিয়ে যাত্রা শুরু করেছিল হয়তো ওইদিকে যাচ্ছে না, বা বিভিন্ন সংশয় তৈরি হচ্ছে এনসিপিকে নিয়ে। এটা যে সত্যি না, আমি এটা অস্বীকার করব না, এই আলোচনা বা এই সমালোচনাটা আছে। কিন্তু আমি যদি মানে আপনাকে যে মোটা দাগে কয়েকটা ডিফারেন্ট আমি যদি বলতে চাই যে আমরা অন্য পুরনো রাজনৈতিক দলগুলো বা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থেকে কীরকম আলাদা। আমাদের এখানে প্রথমত আপনারা সবাই জানেন যেটা একটা ছাত্র তরুণদের একটা দল, এবং এখানে এক একজন এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। মানে সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এখানে একটা কালেকটিভ লিডারশিপের একটা ব্যাপার আছে, এবং এক একটা ছেলে মেয়ে এক একটা পরিবার থেকে উঠে এসেছে, এবং দলের মধ্যে এটা যতটা না যদিও না বাইরে বোঝা যায়, ইন্টারনাল কিন্তু একটা ডিসিপ্লিন এবং ডেমোক্রেসি আছে। যেমন আমি যে ঘরানা থেকে উঠে গেছি, আমি মানে যার যার যোগ্যতা অনুযায়ী সে তার জায়গাটা করে নিচ্ছে, এবং ওই পথটা কিন্তু পার্টির মধ্যে এখন পর্যন্ত আছে। আরেকটা হচ্ছে এই যে নারীদের একটা ব্যাপার, এটা তো বাংলাদেশের জন্মের পর থেকে কিন্তু উল্লেখযোগ্য নারী নেতৃত্ব কখনোই আমরা দেখিনি। সো এটা আমার কাছে মনে হয় যে অনেক নারী নেতৃত্বের এখানে এবং দায়িত্বশীল পদে, নীতি নির্ধারক পদে কিন্তু আছেন, যেটা আমার কাছে মনে হয় যে ইন লং রান উইল মেক এ হিউজ ডিফারেন্স। এনসিপির জন্মটা কিন্তু 53 বছর পর এমন একটা রাজনৈতিক সংস্কৃতিতে, যে আমাদেরকে পুরনো রাজনৈতিক সংস্কৃতি বা পুরনো রাজনৈতিক সংস্কৃতি অনুসারীদের সাথে মানে আমি বলবো না প্রতিযোগিতা, মানে আমাদের উঠা বসাটা কিন্তু ওই পরিবেশে। সো ওদের থেকে যে আমরা নিজেরা আলাদা, এটা মানুষকে বুঝাতে, ইনফ্যাক্ট দলের মানুষকেও বুঝাতে কিন্তু একটু সময় লাগবে। সো দুই একজনের কারণে হয়তো দেখা যায় যে পুরো রাজনৈতিক দলটাকে ওই লেন্সে ফেলে দেওয়া হয় যে আপনারা তো সেই পুরনো কাজই করছেন। সো আমরা যে আসলে পুরনো কাজ করছি না, বা আমরা এটাকে যে অ্যাড্রেস করছি, যারা যারা এই পুরনো সংস্কৃতিটা চর্চা করছে বা কোনো ধরনের অনিয়ম দুর্নীতির যেসব অভিযোগ আসছে সেগুলোকে যে অ্যাড্রেস করছে, এবং এটার যাতে পুনরাবৃত্তি না হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি অ্যাড্রেস করলেন, শাস্তি দিলেন, বহিষ্কার করলেন, এটা কিন্তু আসলে সমাধান না, এটা যাতে রিপিট না হয়। এনসিপির আমাদের যেহেতু ছাত্র 3 জন উপদেষ্টা সরকারের কাছে উপদেষ্টা মণ্ডলী পরিষদে ছিল। সো এটা আপনার আপাতদৃষ্টিতে মনেই হতে পারে যে ওনারা এনসিপির প্রতিনিধিত্বকারী হিসেবে ওখানে আছে, কিন্তু ওনারা আসলে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী 3 জন নেতা এবং তার প্রতিনিধি হিসেবে আছেন। এবং আনুকূল্য যদি বলেন, ওরকম স্পেসিফিক আনুকূল্য যদি পেত, তাহলে আমার মনে হয় না যে আন্দোলনের জন্য রাস্তায় নামতে হতো, বা এর আগে আমাদের জুলাই ঘোষণাপত্রটা হলো না, এরপর রাষ্ট্রপতি অপসারণে আমরা কোনো কুলকিনারা করতে পারলাম না, এবং আমরা এত জনদুর্ভোগ এই পৌরসভা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, আমরা স্থানীয় সরকার নির্বাচনটা এখনো পাচ্ছি না, মানে এটাতে রাজি হচ্ছে না। আমাদের মৌলিক সংস্কারগুলো, যেগুলো উপর বাংলাদেশের পরবর্তী গণতন্ত্র দিকে যে আমাদের যে যাত্রা, এই
পথটা যেই সংস্কারগুলোর উপর দাঁড়িয়ে সেটাতে আমরা একমত হতে পারছি না, এবং সরকারও সবাইকে এটাতে একমত করতে পারছে না রাজনৈতিক দলগুলোকে। তো আমাদের যদি আনুকূল্য হতো, আমার তো মনে হয় যে এত বেগ পেতে হতো না, এগুলো অনেক আগেই আমরা করে ফেলতে পারতাম। ৭১ হচ্ছে আসলে নন নেগোশিয়েবল, ৭১ আমাদের ভিত্তি। ৭১ আপনি যেরকম প্রশ্ন করছেন, আপনি যতটুকু ৭১কে ধারণ করেন, এনসিপি বা আমি বা এনসিপি প্রত্যেকটা মানুষ ৭১কে ওরকম ধারণ করেন। কারণ দেখেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, বাংলাদেশটার জন্মই হচ্ছে ৭১। আপনি যদি ওটাকে নিয়ে প্রশ্ন করেন, এরপরে আর কি তাহলে? তাহলে তার বাকিটা আর কোনো মানে ওটার পরেই তো বাকি অধ্যায়গুলা সূচনা হয়েছে বাংলাদেশের জন্মের পর। আপনি যদি জন্মটাকে নিয়েই প্রশ্ন করেন, তাহলে তো আর বাকির পথ চলাটাই পুরাটার কোনো দরকারই নাই। সরকারটা হচ্ছে গণ অভ্যুত্থানের থেকে বের হয়ে আসা পরে একটা অন্তর্বর্তী সরকার, এবং একটা ঐতিহাসিক সময়ে এই অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে। সো তাদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা গণ অভ্যুত্থানপন্থী হবে, এই ওনাকে যেতে দেওয়ার এই প্রশ্ন, এটাতে কিন্তু আমাদের আস্থাটা, মানে আমাদের সংশয় অনেক বেড়ে গেল। এবং আপনি যে প্রশ্নটা আগে করলেন যে অনুকূল্যে আছে কিনা, যদি এটা হতো তাহলে তো আমার মনে হয় না যে এই জিনিসটা কোনো ছাত্র জনতা মেনে নিত, যে উনি তো মানে সরাসরি উনি আসলে দোষর ছিল, এবং উনি একজন হত্যা মামলার আসামিও, এবং একটা পুরা পাপেটের মতো একটা রাষ্ট্রপতি উনি ছিল, যে প্রধানমন্ত্রীর কথা ছাড়া এক চুলও নড়ত না। সো এই পুরো বিষয়টা কিন্তু আমাদের এক ধরনের সংশয় প্রকাশ করে, যার প্রেক্ষিতেই কিন্তু আমরা পরবর্তীতে বাংলাদেশের মানুষ কিন্তু রাস্তায় নেমে আসে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে সরব হয়। সো এখানে আমার কাছে মনে হয় না যে দুই উপদেষ্টার এটার একক এটা দায়ী, এটা পুরো সরকারের ব্যর্থতা। আমি এর আগেও বলেছি, এটা পুরো সরকারের ব্যর্থতা যে ওনারা অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেছে এবং এই অভ্যুত্থান পরিপন্থী কোনো, মানে এটার এগেনস্টে কোনো কাজ করছে। আসলে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল। বিএনপির একটা পারিবারিক রাজনৈতিক ইতিহাস আছে, তাদের জনপ্রিয়তা অনেক বেশি, তাদের ব্যক্তিকালও অনেক বেশি, অভিজ্ঞতা অনেক বেশি, অনেক বর্ষিয়ান নেতা আছেন ওখানে, ত্যাগী নেতা আছেন। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে মানে অন্যতম নেত্রী, যাকে মানে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, উনি এখনও বেঁচে আছেন। সো ওনার সাথে আসলে ওই তুলনায় এনসিপি একেবারেই নতুন। তো আমার মনে হয় না যে ওনাদের এনসিপিকে ওনারা শত্রু মনে করে। গত 20শে নভেম্বর উপদেষ্টা পরিষদে যখন আইসিটি থেকে এই দল হিসেবে বিচার করার বিধানটা যখন বাদ দেওয়া হয়, ওনারাই এটাতে সবচেয়ে বেশি সরব হবেন। তা কিন্তু আমরা, এটা খুব দুঃখজনক যে ওনারা এরকম কোনো কিছু আমরা দেখি নাই, বরং উল্টা ওনারা এটাতেও আমজনতার সাথে সামিল হন না। এটা দুঃখজনক। যদিও পরবর্তীতে ওনাদের বেশ কয়েকজন নেতার মুখে শুনেছে যে গত 10ই ফেব্রুয়ারি ওনারা প্রধান উপদেষ্টাকে একটা চিঠি দিয়েছেন। এই চিঠির কথাটাও কিন্তু খুব আশ্চর্যজনকভাবে এর আগে শুনি নাই, এর পরেই শুনলাম। সো মানে এই জায়গাটাতে অবশ্যই আশা হতো যে ওনাদের কিন্তু এটা ওনারা ব্যাখ্যা করেন যে এটা ওনাদের দলগত স্ট্র্যাটেজি বা রাজনৈতিক স্ট্র্যাটেজি। কিন্তু আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগের মতো একটা গণহত্যাকারী দল এবং সন্ত্রাসী দলের ব্যাপারে কোনো মানে তাদের ব্যাপারে কঠোর হওয়ার বিষয়ে কোনো ধরনের বুকিশ রুলস রেগুলেশনের অ্যাপ্লিকেশন মানে দেওয়া উচিত বলে আমার মনে হয় না। আমি আশা করেছিলাম যে ওনারা অগ্রগামী ভূমিকা পালন করবে এই আন্দোলনটাতে। হ্যাঁ, এটা গতকালও একটা টক শোতে আমার সহ আলোচকরা বলছিলেন যে এটা একটা নাটক ছিল। সো ওখানে আমি যেভাবে উত্তর দিয়েছি, আমি যে নাটক, যে সিনেমা, যে স্ক্রিপ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের জন্য আইন আইসিটিতে অন্তর্ভুক্ত করে, যে নাটক বা যে স্ক্রিপ্ট বা যে যাই বলেন আপনি, যে ড্রামা আওয়ামী লীগের ব্যাপারে শক্ত অবস্থানে যায়, সেটা নাটক হলেই ভালো, মানে যাই হোক। কারণ হচ্ছে এইটাকে আপনি কিভাবে ডিজাইন করবেন, এই প্রশ্নে আপনি কিভাবে আপোষ করবেন, এটাকে আপনি যেই নাম দেন সেটাই। এখন আপনি যদি বলেন যে এটা নাটক করে হয়েছে, তো এটা তো এতদিন হচ্ছিল না, এটা তো এতদিন হচ্ছিল না। সো এটা এক একজন এক একভাবে বলতে পারে। আমরা আশা করছি যে ওনারাই সেই আন্দোলনে নেতৃত্ব দিবে বা এটাকে আরো জোরালো করবে। কিন্তু ওনারা যদি এটাকে ব্যঙ্গ করে নাটক বলে, তাহলে নাটকই
চাই, মানে কি করব। আপনাদের আন্দোলন বলতে এনসিপির আন্দোলন না, পুরো সবার যে আন্দোলন, এটা আওয়ামী লীগ প্রশ্নে কিছুদিন আগে এই হলো। এখানে খুবই আনফর্চুনেটলি এবং খুবই দুঃখজনকভাবে এই স্লোগানটা আসছে, এবং এটার সাথে সাথে আমরা কিন্তু এটাকে ডিজোন করেছি। কারণ এটা না, মানে এনসিপি যেহেতু এখন খুব আলোচনা সমালোচনার মধ্যে, সো এনসিপি যেখানেই অবস্থান করবে সেই সংশ্লিষ্ট সব কিছু দায়িত্ব এনসিপির উপর চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখছি। সো আর এটা দিয়ে আবার ওই ট্যাগিংয়ের একটা রাজনীতিতেই যেটা করে আওয়ামী লীগ টিকে ছিল, সো এটাকে কিন্তু আমরা সাথে সাথে ডিজোন করেছি। জামাত ইসলাম বলেন বা ছাত্র শিবির বলেন, তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, এবং গত 15 বছর তাদের উপরে এই জামাত শিবির ট্যাগ দিয়ে কিন্তু তাদেরকে শুধু নির্যাতন করা হয় না, হত্যার মতো ঘটনা ঘটেছে। কিন্তু তার মানে এই না যে এটা দিয়ে এবার মানে এটা লেজিটিমেট হয়ে গেল যে এবার আপনি মুক্তিযুদ্ধকে অবহেলা করে বা অস্বীকার করে কোনো বক্তব্য দিতে পারেন। কারণ গোলাম আজমকে পরাজিত করেই বাংলাদেশের জন্ম হয়েছে, এবং একটা গণহত্যাকারী দলের সহযোগী হিসেবে তারা কিন্তু এখনো ক্ষমা চায় নাই, এবং তাদের বিভিন্ন বর্ষিয়ান রাজনৈতিক নেতা কিন্তু বলেছেন যে তারা দলের ভিতরে থেকে, এই যে আব্দুর রাজ্জাক সাহেবও কিন্তু বলেছেন যে তারা দীর্ঘ শতকের পর শতক তারা চেষ্টা করেছেন জামাত ইসলাম যাতে এই জায়গাটা থেকে বের হয়ে আসে। বর্তমানে যারা আসলে জামাত ইসলাম বা শিবির করছেন, তাদেরও উচিত, তারা অনেক মেধাবী, তাদের দেশকে দেওয়ার অনেক কিছু আছে, তাদের মধ্যে নেতৃত্বের অনেক সম্ভাবনা আছে, কিন্তু এই একটা কারণে তারা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে যেতে পারছে না, এবং মানুষের সাথে তাদের যে দূরত্ব, এটা একদম স্পষ্ট এখনো, যত যুক্তি তারা দেখ, যত কথাই তারা বলুক, এই ইয়াটা কিন্তু এখনো স্পষ্ট। সো তাদের উচিত এই বোঝাটা আর না টানা। নির্বাচন করার জন্য যে ধরনের যোগ্যতা দরকার বা যে ধরনের ক্যাপাবিলিটি বা যাই বলেন, ট্যালেন্ট, মানে আমার কাছে মনে হয় না আমি এখনো সেটা পুরোপুরি অর্জন করেছি। সো এটার ব্যাপারে আমি এখনো একেবারেই চিন্তা করছি না। কারণ আমি একদম নতুন এখানে, এবং অনেক ভুল হচ্ছে, কিন্তু আমি শিখার চেষ্টা করছি। এটা আমি একদম আমার অনেস্ট পার্সোনাল কনফেশন বলতে পারেন, যে একটা তাড়াহুড়া করে একটা আসন থেকে নির্বাচন করলাম, তারপর এই পন্থায় ঢুকে গেলাম কোনো কিছু, মানে মানুষের সাথে তো আসলে মানে কেন মানুষ আমাকে ভোট দিবে এটা তো আসলে মানুষকে বোঝাতে হবে। তো আমি তো সেই সময়টা পাইনি। তো আমি চাই না এই ধরনের রাজনীতি করতে, এরকম আমি আসলে কখনোই মানে এই 9 মাসে মনে হয় প্রথম আমি এরকম প্রশ্নের সম্মুখীন। যেহেতু আমি ডাক্তার, স্বাভাবিকভাবেই আসলে আসে যে স্বাস্থ্য নিয়েই হয়তো আমি কাজ করতে চাইবো, কিন্তু ডাক্তারের আগে আমি একজন নারী, তারও আগে আমি একজন মানুষ। বাংলাদেশে আসলে নারীদেরকে মানুষই আমার মনে হয় এখনো ভাবা হয় না। তো নারীদের নিয়েই কাজ করতে চাইবো। এখন আপনি দেখেন মাঠ পর্যায়ে ওই ইএনওই কিন্তু সব ইউনিয়ন দেখছে, পৌরসভা দেখছে, উপজেলাও দেখছে, সবই, মানে জেলা প্রশাসকরাও কিন্তু খুবই ওভারবার্ডেন। সো আর যেহেতু নির্বাচন কথা চলছে, সবচেয়ে বেশি নির্বাচনের কথাই চলছে, তো স্থানীয় পর্যায়ে নির্বাচনটা হয়ে গেলে কিন্তু স্থানীয় প্রতিনিধিরা আসলে কিন্তু অনেক বিষয়ের সুরাহা কিন্তু হয়ে যায়, এবং অনেক উপকারটা, লাভটা কিন্তু জনমানুষেরই হয় স্থানীয় পর্যায়ে। আর ক্ষতি আসলে এটা তো আমি এখন এককভাবে বলতে পারছি না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে সবসময় দলীয় তত্ত্বাবধানেই কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এবং যারা ক্ষমতাসীন থাকেন তারাই তাদের কাছের লোকজনদেরকে স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে দেখতে চান। সো ওই বিবেচনায় যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার কাছাকাছি থাকতে চায়, তাদের হয়তো সুবিধা হতে পারে, কিন্তু লাভ এই মুহূর্তে আমার কাছে মনে হয় সাধারণ মানুষেরই স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি হতো। যে বাংলাদেশে মানুষ নারীকে আসলে মানুষই মনে করে না, এটা আমাদের একটা দীর্ঘদিন ধরে এভাবেই আমাদের আসলে সমাজটা পুরুষ কেন্দ্রিক, এবং আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিটাই আসলে এরকম। আর নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট বা তাদের প্রস্তাব, এটাকে আমি খুব আলাদা করে অন্যান্য কমিশনের সংস্কার প্রস্তাব থেকে খুব আলাদা করে দেখি না। আমি মনে করি যে 14টা-15টা সংস্কার প্রস্তাবের মধ্যে এটাও একটা প্রস্তাব দিয়েছে। সো এটাতে আমরা কেউ একমত হব, কেউ ভিন্ন মত
খুবই মানে এটা বোধগম্য যে কেউ এটাতে একমত হবে, কেউ এটাতে দ্বিমত হবে, কিন্তু এটাকে মানে আপনি ধরেন সংবিধানের কোনো একটাতে আপনি একমত না, তা আপনাকে তাহলে কি আপনাকে দেশদ্রোহী বলা হচ্ছে বা আপনাকে রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে? এরকম তো না। আপনি যদি এই নারীর বিষয়টাতে রাজি না হয় তাহলে আপনাকে এই যে নারী বিদ্বেষী বলা বা নারীদেরকে ছোট করা হচ্ছে এরকম বলা, এটার পক্ষপাতী আমি না। আমি জাস্ট একটা সংস্কার কমিশনের রিপোর্টকে সংস্কার কমিশনের প্রস্তাব হিসেবেই দেখতে চাই। হ্যাঁ, এটা ঠিক যে ওনাদের অনেক সমালোচনার মধ্যে আমি যে দুই একটা করতে চাই, এবং দুই একটা মধ্যে যে ওনাদের যে সদস্য এটার ইনক্লুসিভ, যেটা সবাই বলছে যে এটা আরো মানে বিভিন্ন পেশার একটা বৈচিত্র্য থাকা উচিত ছিল, এবং বিভিন্ন ঘরানার সদস্যদের থাকা উচিত ছিল, পুরুষ সদস্য থাকা উচিত ছিল, প্লাস যে কিছু কিছু প্রস্তাব আমাদের সমাজ এবং সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক, সেটা বাস্তবায়নটাও কিন্তু কতটা সম্ভব এটা একটা বিরাট প্রশ্ন। শুধু আমি রাজনীতিবিদদের বা জুলাই ফ্রন্টলাইনারদের বলবো না, আপনি কোন ক্ষেত্রে কোন নারী এটা থেকে মুক্ত? আপনি যারাই পাবলিক প্ল্যাটফর্মে আছে, এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে সব কন্টেন্ট ক্রিয়েটাররা থাকেন, অভিনেত্রীরা থাকেন, বিভিন্ন সাধারণ মানুষও, মানে কোনো মেয়ের কিন্তু কমেন্ট বক্স খোলা রাখার আমার কাছে মনে হয় এটা একটা বিশাল সাহসের ব্যাপার, যে অনেক কিছু সহ্য করে এটা খোলা। আমি নিজে গালিগালাজ শুনি যে কেন আমার কমেন্ট বক্স ওপেন না, মানে কেন এটা রেস্ট্রিক্টেড। সো আমার কাছে মনে হয় না যে শুধু গুটি কয়েক নারীর জন্য আমি এই কথাটা বলবো। বাংলাদেশের সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা এটা অন্যতম মানে একটা কি বলবো অন্যতম ইস্যু, এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ কিন্তু সংশোধন হয়েছে। আমরা এটাতে কিন্তু এই বেশ কিছু আইন আমরা অন্তর্ভুক্তি দেখেছি যেটাতে এই ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে। তো এটা খুবই আমি সাধুবাদ জানাই। কিন্তু আপনি যদি মূল্যায়ন করতে বলেন, এটার জন্য দীর্ঘমেয়াদী আসলে মানুষের সামাজিক একটা শিক্ষা লাগবে এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন লাগবে। কারণ আপনি একজন নারীকে মানুষ সব সময় অ্যাটাক করে তার এই চরিত্র হরণ করে এবং খুবই যৌনাত্মক মন্তব্য করে, ডিমিন করে, মানে নারীকে অ্যাটাক করার মূল অস্ত্রই হচ্ছে এটা। তো এটার আপনার একটা বিশাল একটা সামাজিক একটা পরিবর্তন না আসলে এটা, এবং এটার জন্য এখন আপনি বলেন যে এটা কিভাবে আসবে, এটার জন্য প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং নারীদেরকেও সচেতন হতে হবে। আমরা কিন্তু অনেক সময় দেখি নারী হয়েও নারীকে তারা এ ধরনের বাজে মন্তব্য করছে বা অ্যাটাক করছে, এ ধরনের বিভিন্ন গালি দিয়ে ট্যাগিং দিচ্ছে, মতের সাথে না মিললেই তাকে বিভিন্ন খুবই মানে এগুলো তো বলার মতো না, এই ধরনের শব্দচয়ন হচ্ছে। সো এটার জন্য প্রত্যেককেই সচেতন হতে হবে, এবং এই জিনিসটা যতদিন এবং এই আইনগুলোর প্রয়োগ দেখাতে হবে। যদি এটা বাস্তবায়ন হয় তাহলে এটা একটা পর্যায়ে গিয়ে এটা কমবে। তাদেরকে আসলে আমি বলতে চাই যে আমাদের উপর আস্থা রাখতে। কারণ হচ্ছে আমি শুরুতে মনে হয় বলছিলাম যে আমাদের সমালোচনাটা বেশি হয়, মানে ভালো জিনিসগুলা সামনে আসে না। আমাদের এখানে এমন অনেক নেতা নেত্রী আছেন একদম ফ্রন্টলাইনেরই, যারা হয়তো মানে ঢাকা শহরে বাসা ভাড়া দিতে পারবে না দেখে ফ্যামিলিকে ঢাকার বাইরে রেখেছে, কারণ বাসার ফ্যামিলির কারোর কাছ থেকে হেল্প নিয়ে কোনোভাবে চলছে। বাচ্চা হয়েছে, বাচ্চাকে সম্পূর্ণ মা হয়তো লালন পালন করছে, সে সময় দিতে পারছে না, সারা রাত হয়তো কাজ করছে, আর এত ইস্যু। সো একদম ডেডিকেটেড অনেক ছেলে মেয়ে কিন্তু, অনেক তরুণ কিন্তু এই দলে আছে। হয়তো তারা এখনো পুরোটা মানে আপনাদের সামনে আসতে পারে নাই বা মানুষ এখনো চেনে নাই। সো আমি বলবো যে এই দলটা যাতে অন্যান্য রাজনৈতিক দলের থেকে আলাদা হয়, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এবং বৈষম্য দূর করতে পারে, যেসব কথা আমরা বারবার মুখে বলি, এবং কখনো যাতে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা আবার না আসে, এটার পিছনে এনসিপি অনেক সক্রিয় ভূমিকা রাখবে। এবং এনসিপি আসলে সত্যিকার অর্থে জনমানুষের জন্যই কিন্তু রাজনীতি করতে চায় এবং জনমানুষের উপকার হয় এরকম রাজনীতি কিন্তু করতে চায়। কিন্তু নানা
বাধা পেরিয়ে এবং নানা সমালোচনা পেরিয়ে হয়তো এখনো স্বরূপে আসতে পারে নাই। সো আমি বার্তা দিব যে আস্থাটা যাতে রাখে, এবং আমরা নিজেরাও আমাদের আত্মসমালোচনা করছি এবং বারবার শুধরানোর চেষ্টা করছি। সো ওই সময়টুকু যাতে মানুষ আমাদেরকে দেয় এবং তাদের যে প্রত্যাশা আমাদের প্রতি, সেটা যাতে আমরা পূরণ করতে পারি, সেটুকু যাতে ধৈর্য ধরে, এটাই হচ্ছে আমার ব্যক্তিগতভাবে যদি আপনি